প্রিয় কমরেড অপূর্ব মণ্ডল, এই সভার সভাপতি, প্রিয় কমরেড সুজন চক্রবর্তী, আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার, মঞ্চে উপস্থিত আছে আমার এই লেফট ফ্রন্টে প্রার্থী আমাদের জুঝারু নেত্রী কমরেড মোনালিসা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির সব নেতাগণ, খুবই প্রিয় বোনেরা ভাইরা, নমস্কার, প্রণাম, সালাম জানাচ্ছি। আজকে আমরা নির্বাচন সভায় উপস্থিত হয়েছি, আর বিশেষ করে আমি আমার মেয়েদের বোনেদের ধন্যবাদ জানাবো। আমরা তো জানি আমাদের এই পুরুষ প্রধান সমাজে মেয়েদের কাজে কোনো শেষ নেই। বাইরের কাজ, বাড়ির কাজ, দায়িত্বর কাজ, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি এবার এই পুরো নির্বাচনী প্রচারে, নির্বাচনের আন্দোলনে, নির্বাচনে প্রতিরোধ হিসাবে প্রত্যেক সভায় একটা বড় সংখ্যাতে আমাদের মেয়েরা আসছে। আর মেয়েদের অভিজ্ঞতা একটা খুব জরুরি একটা পলিটিক্যাল ইস্যু হিসাবে আমাদের দেখা উচিত। এখন মোদি সরকার লোকসভায় একটা পুরো চিটিং করে, আমি তো বলবো চিটিং, পুরো চিটিং করে আমাদের মহিলা সংরক্ষণে যা কানুন আছে সেটা ডিলিমিটেশন আর সেন্সাসের সাথে জুড়িয়ে আমাদের যা অধিকার আছে, মেয়েদের রাজনীতিতে আসার আমাদের যে অধিকার আছে, এই মোদি সরকার সেটা শেষ করে দিল। আর যারা মহিলাদের ওরা নিয়েও আসছে, আমরা তো চাই বেশি মহিলারা আসুক, আমরা চাই মহিলাদের আওয়াজ, বরাবরের আওয়াজটা হোক, আমরা চাই। আমি শুনলাম কি এই কনস্টিটিউয়েন্সি একজন মহিলা 3 বার এমএলএ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মহিলার নামে মহিলা আন্দোলনের বিরুদ্ধে কাজ করবে, সেটা আমাদের মহিলাদের অধিকারে কবর দেওয়ার কাজ আছে, এটা আমি পরিষ্কার করে বলছি। আমাদের আন্দোলন হচ্ছে মহিলারা দাঁড়ুক, পুরুষ প্রধানের সিদ্ধান্তর বিরুদ্ধে বরাবরের জন্য আমাদের লড়াই, কিন্তু মহিলাদের নামে, মহিলাদের আন্দোলনের নামে যারা দাঁড়িয়ে মহিলাদের ভোট নেয় মহিলাদের নামে আর কাজ করে পুরোপুরি উল্টো, সেটা কিন্তু আমরা কখনো মানতে পারি না। আর সেই জন্য যখন আমি শুনলাম কি এলাকায় এই একটা ইতিহাসে একটা আন্দোলনের এলাকা, এই এলাকায় আমাদের পার্টি, আমাদের লেফট ফ্রন্ট ঠিক করলো কি আমরা একজন মহিলাকে দেব, যে মহিলা প্রথম শ্রেণী থেকে মহিলাদের অধিকারের জন্য লড়াই করেছে, সে একটা মহিলা বামফ্রন্টে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। নিশ্চয়ই এই এলাকার মানুষ সে তফাৎটা বুঝে মোনালিসাকে এবার বিধানসভায় পাঠাবে, এটা আমরা আশা করতে পারি। কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কি হচ্ছে আমাদের দেশে, আমরা ভাবতে পারি না কি আজকে আমাদের দেশে মেয়েদের নিরাপত্তা নিয়ে এরকম পলিটিক্স চলছে। আমরা জানি এই বুর্জোয়া দলগুলো, এই শাসক শ্রেণীর দলগুলো, ওরা মহিলাদের ভোটের জন্য কি না করতে পারে সেটা আমরা জানি, কিন্তু কোনোদিন আমরা এটা দেখিনি কি মহিলাদের নিরাপত্তার ব্যাপারে এইরকম একটা পলিটিক্স চলবে। আমি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, আর একদিকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ওরা জানে কি ওয়েস্ট বেঙ্গলের মহিলাদের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে এই নির্বাচনে, আর সেই জন্য দুটোই দল মহিলাদের ব্যাপার নিয়ে খুব জোরে জোরে বলছে, গলা ফাটিয়ে বলছে। लेकिन हकीकत क्या है,
ये मोदी जी का तब मैंने बता दिया आपको, ये महिला आरक्षण बिल को लेकर उन्होंने कितना 420 की महिलाओं के साथ, पूरा 420, 420 महिला आरक्षण बिल को लेकर। किंतु যখন আমি শুনি আমাদের দেশে গৃহমন্ত্রী, এমনি তো অমিত শাহ গৃহমন্ত্রী না, ও তো ঘৃণা মন্ত্রী, সবাই জানে, সবাই জানে। अमित शाह मुख खुले बुझे ना, किसको टांगेंगे, किसको मारेंगे, कौन घुसपैठिया है, वो सब हम जानते हैं। लेकिन साथ में खड़े होंगे सबसे बड़े अपराधी, ये भी हम जानते हैं। এটা আমরা জানি। কিন্তু যখন মোদি এখানে দাঁড়িয়ে, অমিত শাহ এখানে দাঁড়িয়ে বলে পশ্চিমবঙ্গের মহিলা নিরাপত্তার কোনো ব্যাপার না, আমরা এসে আমরা ঠিক করব। अरे भैया, जहां तुम्हारी सरकार चल रही है दिल्ली में, वहां तो पहले ठीक करो। सबसे ज्यादा अपराध दिल्ली में है, सबसे ज्यादा अपराधी दिल्ली में है। फीमेल रेसलर्स, আপনার মনে আছে মহিলা পেহলওয়ানের যা বড় লড়াই হলো, বিজেপির এমপি সে মহিলাদের সাথে সিরিয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, সিরিয়াল, একটা না দুটো না, সিরিয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আর সেই বিজেপি এমপি के সামনে সাথে দাঁড়িয়ে লোকসভায় বাঁচাবার কাজ কে করেছে? ये देश की घृणा मंत्री, ये देश के प्रधानमंत्री। और यहाँ बंगाल में आके ममता बनर्जी का विकल्प, ये मोदी और अमित शाह की पॉलिटिक्स कभी हो सकती है? अरे हमने देखा कितने निर्लज तरीके से आरजी कौर के केस के बाद बंगाल के एक ऐतिहासिक संघर्ष हुआ। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, বধাই দিচ্ছি। আপনারা একটা ঐতিহাসিক আন্দোলন করেছেন একটা মেয়ের ন্যায়ের জন্য। আর টিএমসি কি করলো? টিএমসি পুরোপুরি সেই অপরাধীদের এখনো সে দল বেঁধে, যার হাসপাতালের মধ্যে এখনো তারা যারা আছে, তাদের বাঁচাবার কাজ টিএমসি সরকার করেছে। কিন্তু এই কথা আমরা জানি কেন? আমরা ভাইয়ার পরিবারের সাথে আমরা দেখেছি, কথা বলেছি, ওরা বারবার বলেছে আমাদের কি আমরা সিবিআই তদন্ত চাই। তখন আমরা বললাম সিবিআই তদন্ততে কি হবে? কেন মোদী সরকার তো পুরো দেশে অপরাধীদের সাথে দিচ্ছে। ওরা বলেছে না, তখন सीबीआई तदंत হলো। किंतु सीबीआई क्या किया? सीबीआई ने टीएमसी की उस झूठा रिपोर्ट का ठप्पा लगाया, ठप्पा लगाया। অমিত শাহর সাথে দেখা করতে কতবার চেষ্টা করেছেন সে মেয়ের মা বাবা, কতবার চেষ্টা করেছে। অমিত শাহ একবারও পরিবারের সাথে, দুঃখিত পরিবারের সাথে একবার ওই गृह मंत्री, ये घृणा मंत्री नहीं मिले। लेकिन जब देखा चुनाव है, एक परिवार का दुख, একটা পরিবারের দুঃখকে আমরা কিভাবে পলিটিক্যাল ব্যবহার করতে পারি, তখন সেই রাজনৈতিক ব্যাপার নিয়ে ওটা ম্যানিপুলেট করে অমিত শাহ একটা টিকিট দিয়েছে অভয়ার মাকে। যখন ন্যায়ের কথা ছিল দেখা করেনি, যখন ন্যায়ের কথা ছিল তখন সিবিআই, অমিত শাহ ওদের আন্ডারে আছে, তখন কিছু করেনি। কিন্তু নির্বাচনের সময় একটা দুঃখ পরিবারকে ব্যবহার করে ওরা পলিটিক্স করেছে। এটা আমি বলছি, আমি এই জন্য বলছি কেন আমাদের প্রার্থী ওই রকম একজন মহিলা, যার লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে
মহিলাদের নিরাপত্তার কথা, মহিলাদের অধিকারের কথা। আর সেই জন্য আমি বলি, প্রথম কথা হচ্ছে মেয়েদের নামে, মহিলাদের নামে একমাত্র ক্যান্ডিডেট এখানে আছে, সেটা হচ্ছে মোনালিসা সিনহা, যার অধিকার আছে মেয়েদের ভোটের জন্য। वैसे भी ये चुनाव कोई साधारण चुनाव नहीं है, कोई सामान्य चुनाव नहीं। আপনারা জানেন এখন পুরো দেশে একটা বড় মতদর্শ লড়াই চলছে। যখন আমরা ভোটের কথা ভাবি তখন অনেকবার আমরা এটা ভুল করি কি এটা বাস আমাদের বাটন দাবাতে হবে না। আজকে এই নির্বাচন, এই পুরো দেশে যা মতদর্শ আন্দোলন হচ্ছে, একদিকে বিজেপি আরএসএস আর তার বিরুদ্ধে কে লড়াই করছে এটা আমাদের দেখতে হবে। যখন আমরা বলি বিজেপি আরএসএস কি বাদ দাও, যখন আমরা বলি বিজেপি আরএসএস কোথাও বিকল্প হতে পারে না, আমরা কেন বলছি এই কথাটা? আমরা বলি এই কথা এই জন্য বিজেপি আরএসএস দেশের সংবিধান মানে না। বিজেপি আরএসএস ধর্মকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভক্তি, যা ভক্তি আছে ধর্মের পক্ষে, যা একটা ভক্তি আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, সেই আস্থাকে ওরা একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ওরা ব্যবহার করতে চায়। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে আমাদের দেশে বেসিক স্ট্রাকচার হচ্ছে সেকুলার, আমাদের দেশে বেসিক স্ট্রাকচার হচ্ছে ডেমোক্রেটিক। আর বেসিক স্ট্রাকচার সেকুলার মানেটা কি? এটা আমার কথা না, এটা আমাদের সুপ্রিম কোর্টে কনস্টিটিউশনাল বেঞ্চের কথা। ওরা বলেছে রাজনীতি আর ধর্মকে আলাদা রাখতে হবে, রাজনীতি আর ধর্মকে আলাদা রাখতে হবে। তার মানে আমাদের সংবিধানে আমাদের ধর্ম, রাষ্ট্র, আমার অধিকার সংবিধান দিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, আদিবাসী, আমাদের আলাদা আলাদা আস্থা হতে পারে। আমার সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে, কিন্তু সংবিধান মোটেই অধিকার দেয় না কি সে আস্থাতে রাজনৈতিক ভোটের জন্য ব্যবহার করে। যখন তা হয় তখন কোনো ধর্ম থাকে না। এই যা হিন্দুত্বের কথা আছে, এটা আমি জানি আরএসএস অনেক বাড়ি বাড়ি গিয়ে একটা ধর্মের নাম নিয়ে, জয় শ্রীরামের নাম নিয়ে যেভাবে এখন আমরা ভাবতে পারি না কি অবস্থা এখানে এসে গেছে। কি দু দল এটা বলছে, কে জয় শ্রীরাম বলছে, কি জয় বাংলা বলছে, এটা কি ব্যাপার? কোন পলিটিক্স এটা? এই পলিটিক্স কোথা থেকে আসে? এই পলিটিক্স আসে যখন হিন্দুত্ব, আরএসএস এর হিন্দুত্বের স্লোগান ধর্মের সাথে কোনো लेना देना नहीं। अरे मंदिर जब जाती है एक महिला और घंटी बजाती है, उसके दिल और दिमाग में शांति की भावना है, शांति चाहिए उसको। जब भगवान को कोई मानते हैं, कोई सोचते हैं, कोई याद करते हैं, आस्था दिखाते हैं, उनकी दिल में शांति है, उनकी दिल में नफरत नहीं है। लेकिन ये बीजेपी आरएसएस उस धर्म की आस्था नफरत में बदलना चाहते। अब सुनिए ये अमित शाह और मोदी की बात, क्या बात कर रहे हैं वो? किस तरह धर्म में नफरत पैदा करने का प्रयास कर रहे हैं। लेकिन वो नफरत एक कम्युनिटी के खिलाफ सिर्फ नहीं है, हिंदुत्व मनुवाद का है। ये मनुवादी सोच है। दलित का अधिकार, आदिवासी का अधिकार,
বরাবর কা অধিকার, আমাদের যা সংবিধান আমাদের সমানতার অধিকার দিয়েছে, একটা দলিত, একটা শিডিউল কাস্ট ফ্যামিলি, একটা শিডিউল ট্রাইব ফ্যামিলি, আমরা গর্ব করি এই লেফট ফ্রন্টের জন্য। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা জাতি প্রথার নামে যে প্র্যাকটিসেস ছিল, এটা লেফট ফ্রন্ট ছিল। আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলার ডাইভার্সিটি, সেটা মজবুত করে আমরা প্রত্যেক মানুষকে বরাবরের অধিকারের চোখে শুধু দেখিনি, নীতি হিসাবে আমরা করেছি, এই বামফ্রন্ট করেছে। আমরা দেখিনি কোন ধর্মে কোন জাতির যখন জমিন ডিস্ট্রিবিউট হয়েছে এই পুরো এলাকার মধ্যে, তখন যারা গরিব ভূমিহীন ছিল তাদের অধিকার হিসাবে জমিন দেওয়া হয়েছে। আজকে কি হচ্ছে? এই পুরো দেশে জমিন কাকে দেওয়া হচ্ছে? জমিন দেওয়া হচ্ছে আদানিকে, জমিন দেওয়া হচ্ছে আম্বানিকে, বড় বড় মাইনিং কোম্পানিকে। পুরো কর্পোরেট রাজ চলছে। এই বিজেপি, এই আরএসএস এই বাস্তবিকতাকে পিছিয়ে করার জন্য এই ধর্মকে ব্যবহার করছে। আমরা বলি ये पॉलिटिक्स जहर का पॉलिटिक्स है, ये पॉलिटिक्स विभाजन का पॉलिटिक्स है। अभी बीजेपी आरएसएस बंगाल की धरती को दखल करना चाहती है। ये बीजेपी आरएसएस को किसने रास्ता दिया? ये टीएमसी ने रास्ता दिया। कौन हाथ पकड़ के वाजपेयी जी को मालपुआ मिठाई खिलाई? ममता बनर्जी, याद है ना? कौन लेकर आए यहाँ? क्या समझ थी उनकी? भाई भाई एक साथ मिलकर हम बाम को हराएंगे, बाम को हटाएंगे। তোমার টাকা পড়ে গেল। यही ममता बनर्जी की टीएमसी सरकार जब बनी, उस समय भी आरएसएस के खिलाफ ममता बनर्जी कभी एक शब्द नहीं बोलेगी। क्यों? अरे সবাই জানে এই বিজেপি কোনো সাধারণ দল নেই। বিজেপির পেছনে আরএসএস আছে, আরএসএস এর পয়জনাস পলিটিক্স আছে। আর সেই আরএসএস এর বিরুদ্ধে আজ কেউ মমতা ব্যানার্জি একটা কথা বলবে না কেন? আরএসএস এর সমর্থন নিয়ে কিভাবে লেফটকে আইসোলেট করা যায়, কিভাবে বামকে কমজোর করা যায়, সেই পলিটিক্স মমতা ব্যানার্জির পলিটিক্স, টিএমসির পলিটিক্স আছে। আমরা জানি যখন আমরা বলি একই কথা, তার ভিত্তিটা কি? ममता बनर्जी सेक्युलरिज्म को नहीं समझते हैं। ममता बनर्जी वही धर्म और पॉलिटिक्स को मिलाने की पॉलिटिक्स करती है। कोई फर्क नहीं है इस रूप में, वो भी खेलती है। रामनवमी का जुलूस में आप बताइए, रामनवमी का जुलूस में या दुर्गा पूजा के जुलूस में बड़े बड़े फोटो लेकर दिखाने की क्या जरूरत है? क्या दिखाना चाहते हैं आप? এই পুরো ব্যাপারটা ওইটা একই বিচারে কি ধর্মকে ব্যবহার করে আমরা পলিটিক্স করব। আর সেই জন্য আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিরাট বিভাজন তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আমরা গর্ব করি এই পুরো দেশে একদিকে যা প্রো কর্পোরেট পলিটিক্স আছে আর আরেকদিকে যা কমিউনাল পলিটিক্স আছে, দুটোই প্রো কর্পোরেট আর কমিউনাল, তার বিরুদ্ধে লড়াই একটা বিচারধারা হিসাবে মতদর্শ কে করতে পারে? শুধু বাম করতে পারে। কেরালায় আপনি দেখুন, আপনারা জানেন পুরো দেশে, গোটা দেশে যেখানে প্রত্যেক জায়গা মাইনরিটির উপর, দলিতের উপর, আদিবাসীদের উপর অ্যাটাক হচ্ছে, মানবাদী শক্তির অ্যাটাক হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ,
গত 10 বছরে যদি একটা জায়গা আছে এই পুরো দেশে যেখানে একটা এরকম ঘটনা ঘটেনি, সেটা হচ্ছে কেরল, যেখানে লাল ঝান্ডা সরকার। আপনারা দেখুন, মমতা ব্যানার্জি বলে এই লক্ষ্মী ভান্ডার, বিজেপি বলে এই লক্ষ্মী ভান্ডারে আমরা ডাবল করে নেব। কি আছে কেরালাতে? আমরা কোনোদিন তার পলিটিক্স করিনি। আমরা বলেছি এটা মহিলাদের অধিকার। আমরা প্রত্যেক সেকশনকে, ক্ষেত মজুর, কৃষক, মহিলা, শ্রমিক, ডিসেবলড, ওল্ড এজ পেনশনার, প্রত্যেককে ধাপে ধাপে পেনশনটা বাড়িয়ে এখন কেরালা একটা কোনো পরিবার নেই যারা সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের বাইরে আছে। এটা হচ্ছে লেফট ফ্রন্ট, এটা হচ্ছে লাল ঝান্ডা। তো আমরা দেখিয়েছি কমে বিকাশ এসছেন, আসল হবে। আমরা দেখেছি কি পুরো দেশে যদি পলিটিক্স ঠিক থাকে, যদি রাজনীতিক বিচার সঠিক থাকে, পলিটিক্স যদি সঠিক থাকে, তখন বিজেপিকে আটকানো যায়। কিন্তু মমতা ব্যানার্জির পলিটিক্সের ফলে আজকে বিজেপি আরএসএস এইভাবে হামলাবার রুখ এখানে ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে। আমরা জানি, ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে, এক চোরকে বন্ধ একটা দরজা হয়ে গেছে, কিন্তু অন্য দরজা থেকে ডাকাত দিয়েও চোরকে বাইরে রাখা যায় না। সবাই এটা জানে। একটা বিকল্প আমাদের দরকার। এই যা প্রো কর্পোরেট কমিউনাল পলিটিক্স আছে, আর মমতা ব্যানার্জির যা দুর্নীতি আছে, প্রাইভেটাইজেশন যদি বিজেপি করছে, সেটা মমতা ব্যানার্জি করছে। হাজার হাজার আমাদের ছেলে মেয়েরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাচ্ছে। আমরা তো জানি, আমরা তো দেখেছি। আমাদের পার্টি কাজে আমাকে যেতে হয় অনেক প্রদেশে, অনেক জায়গা। যেখানে আমি যাই আমি দেখি এই সাউথ 24 পরগনাসে, নর্থ 24 পরগনাসে, অনেক ডিস্ট্রিক্টে ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে। কোন পরিস্থিতির মধ্যে ওরা থাকছে সেটাও আমরা জানি। আমরা দেখেছি এই নয়ডাতে এখন শ্রমিকের এত বড় আন্দোলন চলছে। 10,000 মাত্র টাকা, 14 ঘন্টার কাম। কেন যাচ্ছে, কেন করছে? কেন ওয়েস্ট বেঙ্গলে কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি 1,000 বা 1,500 টাকা মেয়েদের দিয়ে চাকরি খেয়ে নেবে দুর্নীতিতে, 15 টাকা দিয়ে আমাদের পুরো প্রদেশের বিকাশকে বিনাশ করবে। এটা কখনো হতে পারে না। তো সেই বিকল্পর জন্য একটা দৃষ্টিकोणের দরকার, और वो दृष्टि है वाम का। ये दुर्नीति के खिलाफ, ये गलत नीति के खिलाफ पिछले 5 साल कोई आवाज नहीं उठी इस विधानसभा। आपने सुना? 5 साल इस विधानसभा में कोई एक आवाज नहीं उठी मजदूरों के लिए। लेबर कोड लागू है, एक आवाज नहीं उठी। किसानों के ऊपर हमला है, मोदी के साथ मिलकर ममता बनर्जी यहाँ पूरा किसानों का बर्बाद कर रही है, एक आवाज नहीं उठी। दुर्नीति है, उसका स्ट्रक्चरल दुर्नीति है, लेकिन लोग चुप है। इस बार आने वाले 5 साल में पिछला 5 साल के अनुभव के आधार पर बंगाल के लोगों ने तय किया, इस बार विधानसभा में वामपंथ मजबूती के साथ विधानसभा में जाएगी, रहेगी, लड़ेगी, जीतेगी, बंगाल को जिताएगी।
और इस इलाके में जहां ऐसे आपकी प्रार्थी है, जो लड़ने जुझारू हमारे साथी हैं, निश्चित रूप पर मेरे प्रिय साथियों, आप लोग सब लगकर, कॉमरेड सुजन ने सही कहा, ये सिद्धांत का सवाल है, ये भविष्य का सवाल है, व्यक्ति के साथ ये नीति बदल का सवाल है। इसलिए एक साथ मिलकर, एकजुट होकर, लोगों की गुस्सा को इकट्ठा करके 29 तारीख को बीजेपी आरएसएस हटाओ, ममता बनर्जी को हराकर बंगाल बचाओ, वाम फ्रंट को जिताकर आगे बढ़ने का रास्ता खोलो। यही मेरी उम्मीद है, ये हमारी आशा है। और निश्चित रूप पर एक साथ मिलकर इस बार ये इलाका, ये बढ़िया सा कंस्टिट्यूएंसी में आप जिताएंगे वाम फ्रंट को, मोनालिसा को, लाल झंडा।